আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাকি ভালো আছো তো? জি, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে কোন বইটা রিভিউ দিবে? আজকে আমি এটাই সায়েন্স স্বপ্নপুরী হাই স্কুল লিখেছেন হাসান আজিজ, সরি হাসানুজ্জামান। হাসানুজ্জামান শ্যামল। বইটি রিভিউ দিতে চাই। ঠিক আছে। আচ্ছা। তো প্রথমে না এটির নামের অংশটির একটু ব্যাখ্যা দেই, সেটি হচ্ছে স্বপ্নপুরী হাই স্কুল। যারা এই বইটির প্রথম খণ্ড, এটি একটি প্রথম খণ্ড রয়েছে, সেটি যারা পড়েছেন তারা হয়তো জানেন যে সেই বইটির বিষয়বস্তু ছিল বাংলাদেশের কিছু অজানা গবেষণার গল্প। এখানে বইটির বিষয়বস্তু হচ্ছে স্বপ্নপুরী হাই স্কুল। এটি হচ্ছে লেখকের কল্পিত একটি হাই স্কুল, যেখানে কিনা অধ্যয়নরত শিক্ষার্থীদের নিজস্ব কোনো ব্যক্তিগত প্রবলেম থাকবে না। অর্থাৎ নর্মালি আমাদের সমাজে হয় কি, বেশিরভাগ স্টুডেন্টেরই কোনো না কোনো পারিবারিক সমস্যা কিংবা আর্থিক সমস্যার কারণে তাদের পড়াশোনাটা একটু ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই স্বপ্নপুরী হাই স্কুলে সেই শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা থাকে না। তারা বলতে গেলে আহ তাদের পড়াশোনাটিকে অনেক সুন্দরভাবে চালাতে পারে। আবার শিক্ষকরাও মানে তাদের মূল লক্ষ্যই হচ্ছে এই শিক্ষার্থীদের ভালোভাবে পড়ানো। তো এটি হচ্ছে লেখকের এই স্বপ্নপুরী হাই স্কুলের মূল বিষয়বস্তু। এবং এখানেই মূলত তিনি বোঝাতে চান যে এই কিভাবে একটি স্কুলে একটি শিক্ষার্থী কিভাবে মূলত ভালোভাবে শিখতে পারে, ইনস্টিড অফ বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে শেখা। তো এখানে লেখক একটি কথা বলেছেন, সেটি হচ্ছে এই স্বপ্নপুরী হাই স্কুলে দোষ শিক্ষার্থীর নয়, দোষ হচ্ছে শিক্ষকের। অর্থাৎ শিক্ষক যা বোঝাবে শিক্ষার্থী তাই বুঝবে। এখন যদি একজন শিক্ষার্থী একটু ভুল বুঝে অথবা কোনো বিষয়বস্তুকে ভুল বুঝে কিংবা সেটিকে ঠিকমতো উপস্থাপন করতে না পারে, তবে সেটির দায় দায়িত্ব শিক্ষকের উপরই পড়বে এই স্বপ্নপুরী হাই স্কুলে। আম তো স্বপ্নপুরী হাই স্কুলে এই এতটুকুই লেখক বলেছেন। শেষের দিকে একটু বলেছেন। তো এই স্বপ্নপুরী হাই স্কুলে আসলে কি পড়ানো হয় সেটি আসলে মূলত লেখকের এই বইয়ের মূল বিষয়বস্তু। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কল কবজা। তো এই কল কবজা বলতে বোঝাচ্ছে কি, এটি হচ্ছে জীববিজ্ঞান বিষয়ক একটি বই। সেটি আমি আসলে বলতে ভুলে গেছি যে জীববিজ্ঞানের বিভিন্ন কঠিন বিষয় যেগুলো কিনা আমরা অনেক কঠিন ভাবে নেই, সেগুলোই লেখক এখানে সহজ ভাষায় অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তো এই কলকবজা, আমাদের শরীরের গাঠনিক ভিত্তি হচ্ছে কোষ। এই কোষ বলতে গেলে পৃথিবীতে যত ধরনের যন্ত্র রয়েছে সব যন্ত্রগুলোর মধ্যে এই কোষকে যদি একটি যন্ত্র হিসেবে ধরে নেই, তবে এটি হচ্ছে সব থেকে কঠিন যন্ত্র। কারণ এটির প্রকৃতপক্ষে এটি কিভাবে কাজ করে, এই কোষ কিভাবে আমাদের এই প্রাণ প্রাচুর্যটাকে ধরে রেখেছে, সেটি মূলত ব্যাখ্যা করাটা আসলে সবার দ্বারাই সম্ভব হয় না। কারণ এটি খুবই কঠিন এবং একটি ডিফিকাল্ট বিষয়। তো কোষের একটি অন্য কোষ যদি একটি ভাষা হয়, তবে কোষের যে ডিএনএ রয়েছে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তো এটি হচ্ছে তার ডিকশনারি। অর্থাৎ কোষ হচ্ছে এমন একটি যন্ত্র যার ম্যানুয়ালি হচ্ছে ডিএনএ। তো এই ডিএনএর বিষয়ে একটি অধ্যায় লেখক এখানে উল্লেখ করেছেন, সেটির নাম হচ্ছে সৃষ্টির ভাষা। সৃষ্টির ভাষা। তো আহ, যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত প্রেসিডেন্ট, যিনি কিনা যার নাম বিল ক্লিন্টন। তো তিনি বলেছিলেন যে আমরা আজ সৃষ্টির ভাষা শিখতেছি, স্রষ্টার ভাষা শিখতেছি। তো এটির এই তার এই ভাষণটির মূল বিষয়বস্তু হচ্ছে কি, যে তৎকালীন সময়ে আমরা জিনোম মানে মানব সভ্যতা সম্প্রতি জিনোম সিকোয়েন্সি সম্পর্কে অনেক কিছু জানতে শুরু করেছিল, গবেষণার মাধ্যমে অনেক কিছু উদ্ভাবন করতে শুরু করেছিল। তো এই জিনোম সিকোয়েন্সি জিনিসটা আমাদের অনেকেরই জানা বিষয়। বাংলাদেশও এই বিষয়ে অনেকটাই এগিয়ে আছে। বাংলাদেশের গবেষকেরা সম্প্রতি পাটের এবং বাদুড়ের জিনোম সিকোয়েন্সি উদ্ভাবন করতে পেরেছে এবং বিভিন্ন জাত নির্ণয় করেছে। তো সেটা আলাদা বিষয়। তো যাই হোক, এই জিনোম সিকোয়েন্সি বিষয়টা আমি একটু বলতে চাই। জিনোম সিকোয়েন্সি হচ্ছে ডিএনএর মূলত ডিএনএ যেটি রয়েছে সেটির গাঠনিক ভিত্তির মধ্যে একটি অন্যতম উপাদান হচ্ছে নাইট্রোজেনাস বেস বা ক্ষারক। এই ক্ষারক চার ধরনের হয়ে থাকে: অ্যাডেনিন, গুয়ানিন,
সাইটোসিন ও থাইমিন। এই 4 ধরনের যে নাইট্রোজেনাস বেস, এই 4 ধরনের নাইট্রোজেনাস বেসই মূলত ডিএনএ এর যেই সুতা, অর্থাৎ দুটি সুতা একে অপরকে পেঁচিয়ে যে ডিএনএ এর আকৃতি ধারণ করে, এই এই সুতার মাঝখানে থাকে। এবং এই 4টি অক্ষরকে, 4 ধরনের ইয়াকে যদি আমরা মানে 4 ধরনের নাইট্রোজেনাস বেসকে যদি আমরা এক সাইড থেকে আরেক সাইডে পড়ে নিই, অর্থাৎ প্রথমে রয়েছে অ্যাডিনিন, তারপর রয়েছে গুয়ানিন, এভাবে যদি আমরা এক সাইড থেকে পড়ে নিই, তবে সেটির নাম হবে জিনোম সিকোয়েন্সি। এই জিনোম সিকোয়েন্সি মূলত আমাদের বংশগতিবিদ্যা, তারপর জিনতত্ত্ব, এই যাবতীয় কিছুর ধারক বলতে গেলে। এই জিনোম সিকোয়েন্সি আমাদের সব প্রাণীর জিনোম সিকোয়েন্সি একরকম নয়, সব উদ্ভিদের জিনোম সিকোয়েন্সি একরকম নয়, ইভেন সব মানুষেরও জিনোম সিকোয়েন্সি একরকম নয়। তো এটি হচ্ছে জিনোম সিকোয়েন্সির মূল বিষয়। তো এই জিনোম সিকোয়েন্সির মাধ্যমে মূলত মানুষ কিভাবে সৃষ্টি হচ্ছে, জীব কিভাবে মানে এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে বৈশিষ্ট্য যাচ্ছে, এগুলো সব মানে বলা হয়, মানে দেখানো যায়। তো বিল ক্লিনটন মূলত এর ভিত্তিতেই বলেছেন যে আমরা স্রষ্টার ভাষা শিখেছি, কিন্তু এখানে লেখক বলেছেন মূলত একটি ভাষার অক্ষর শেখা আর সেটির একটি ভাষা শেখা মূলত এক নয়। তো আমরা জিনোম সিকোয়েন্সি শিখেছি, অর্থাৎ আমাদের জিনের অক্ষরগুলো শুধু একটু বুঝতে শিখেছি। যেমনটা আমরা যারা কোরআন শরীফ, বাংলাদেশের কোরআন শরীফ পড়তে শিখেছি, আমরা কিন্তু অনেকেই আরবি অর্থ সহ পড়তে পারি না, আমরা জাস্ট একটি পৃষ্ঠা আগাটু গোড়া রিডিং করতে পারি অক্ষরগুলো চিনে চিনে। তো এভাবে মূলত আমরা জাস্ট জিনের ইয়াটি মাত্র শিখেছি, অর্থাৎ একটি অক্ষর থেকে আরেকটা অক্ষর আমরা পড়তে শিখেছি, কিন্তু এখন আমরা এর মর্মটাই উদ্ধার করতে পারিনি। তো যেমনটা আমরা ওই শুধু একটা আরবির পৃষ্ঠা পড়তে পারলেই যেমন আমরা আরবি ভাষা শিখলাম না, ঠিক সেভাবেই একটি এই একটি জিনের অক্ষরগুলো জাস্ট পড়তে পারলেই আমরা জিনের মূল ভাষাটা শিখতে পারবো না, মর্মোদ্ধার করতে পারবো না এর। তো এই কারণে বিল ক্লিনটনের মূলত ভাষাটি, মানে এই কথাটি লেখক ভুল প্রমাণিত করেছেন যে এটি একটি আজগুবি কথা। তো এর পরের যে টপিক নিয়ে লেখক আলোচনা করেছেন সেটি হচ্ছে অস্থির অন্ধদর্শন। তো একটি একটি গল্প আমরা অনেকেই জানি যে 7টি অন্ধ হাতির ইচ্ছা হলো তারা মানুষ কেমন সেটি একটু বোঝার চেষ্টা করবে। তো তারা কি করলো, যে সবাই একটি হাতির উপর জাস্ট নিজের বড় বিশাল আকৃতির পাটিকে চাপা দিল। তো এর মাধ্যমে তারা বুঝতে পারলো কি যে মানুষ একটি চ্যাপ্টা প্রজাতির প্রাণী, মানে এভাবে তারা এটি একটি কৌতুক জাতীয় তো এটি হচ্ছে মূলত হাতির অন্ধদর্শন, হস্তির অন্ধদর্শনের মূল কাহিনীটা। তো আমি যে কোষের কাহিনী বললাম, সেই কোষের একটি অন্যতম দিক হচ্ছে কোষ কঙ্কাল। আমাদের শরীরের মধ্যে যেমন রয়েছে বিভিন্ন ধরনের মানে কঙ্কাল, একটা বেজ রয়েছে, একটা গাঠনিক ভিত্তি রয়েছে, ঠিক সেই রকম কোষেরও একটি গাঠনিক রয়েছে, স্ট্রাকচার রয়েছে, সেটি হচ্ছে কোষ কঙ্কাল। এই কোষ কঙ্কালের উপরই মূলত আমাদের যে পরিচিত সাইটোপ্লাজম, তারপর প্লোটোপ্লাজম ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে। তো এই কোষ কঙ্কাল, বিজ্ঞানীরা এই কোষ কঙ্কাল নিয়েও অনেক গবেষণা করেছেন, যেহেতু এটি ডিএনএ মানে কোষের মূল ধারক। তাই তো বিজ্ঞানীরা দেখলেন আমাদের কোষ কঙ্কালের মধ্যে কিছু কোষ কঙ্কালে আসলে কোষ রড দিয়ে তৈরি, তো কিছু অদ্ভুত কোষ রড রয়েছে যেগুলোর কিনা আদৌ কোনো কাজ নেই, কিছু অদ্ভুত কোষ রড। তো বিজ্ঞানীরা তো সব বিষয় নিয়েই একটু সূক্ষ্ম গবেষণা করেন। তো এ কারণে তারা কোষ রড জিনিসটা প্রকৃতপক্ষে কি, এবং এই মানুষের শরীরে কিছু অজাতা কিছু কোষ রড তৈরি হয়, সেগুলো বা কেন তৈরি হয়, সেগুলোর কাজ কি, এগুলো নিয়ে তারা গবেষণা করলেন। তো তারা প্রথমে কি করলেন, এই কোষ রড গুলোর মধ্যে কিছু টর্চ লাইট লাগিয়ে দিলেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে পৃথিবীতে অনেক প্রাণী রয়েছে যেগুলোর কিনা জিনে একটি বিশেষ পদার্থের জন্য সেগুলো অন্ধকারেও জ্বলে।
তো অর্থাৎ আলো করে, বিকিরণ করে। তো এইরকম একটি প্রাণী হচ্ছে জেলিফিশ। তো তারা কি করলো, জেলিফিশের একটি জিনের সেই অংশটি, সেই নির্দিষ্ট অংশটি যেটিকে কারণে কিনা আলো বিকিরণ হয়, সেই অংশটিকেই আহ, ই- তারা সেই অদ্ভুত কোষরট সম্পন্ন কোষে সংযুক্ত করে দিল। এতে হলো কি, যে সেই অদ্ভুত কোষরট গুলোর উপস্থিতি, তাদের চলাচল, তাদের গতি, এগুলো সব তারা অনেক সহজেই দেখতে পারলো, অনেকটা টর্চ লাইট যেমন একটা অন্ধকারে আমরা যদি ছাড়ি, ঠিক সেই রকম। তো তারা এরপর তারা বুঝতে পারলো কি, যে এই মানে বুঝতে পারলো বলতে, এখানে আরেকটি টপিক আমি বলতে ভুলে গিয়েছি। সেটি হচ্ছে এই কোষের যে কোষ রড, সেটি মূলত প্রোটিন দিয়ে তৈরি, এবং এই প্রোটিনগুলো মূলত দুটি কাজ করে আমাদের কোষে। একটি হচ্ছে গাঠনিক প্রোটিন, যেটি কিনা লেখক বলেছেন ইট বালু সিমেন্ট প্রোটিন, অর্থাৎ এগুলো নর্মালি গঠন করে, কোষ গঠন করে, কোষের বিভিন্ন যন্ত্রপাতি গঠন করে ইত্যাদি। আর আরেক দল হচ্ছে যন্ত্রপাতি, প্রোটিন, সরি, প্রোটিন। এই যন্ত্রপাতি প্রোটিন মূলত বিভিন্ন ধরনের কাজকর্ম করে, যেমন ডিএনএ এর কপি তৈরি করা, আরএনএ এর কপি তৈরি করা ইত্যাদি। তো তারা লক্ষ্য করলো কি, যে এই কোষরড গুলো, এগুলো হচ্ছে যন্ত্রপাতি কোষরড, তবে এগুলো গাঠনিক কোষরডের মতো কাজ করতেছে। তো তারা এটি নিয়ে গবেষণা চালালো, ফলাফলটা অনেকটাই চমৎকার দেখালো। সেটি হচ্ছে কি, আম, এটি এই ফলাফলটি বোঝানোর আগে আমি, লেখক আর কি একটু একটা জিনিস বুঝিয়েছেন। সেটি হচ্ছে, এই যে যেমন ধরুন আমার হাতে যে এই বইটা আমরা শুধু পড়ার জন্য ব্যবহার করতে পারি তা নয়, এটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। যেমন যদি দেখা যায় টেবিলে যদি একটা পায়া ভেঙে যায়, তবে সেক্ষেত্রে অনেকে করবে কি, বইটি সেখানে রেখে দিবে ব্যালেন্স করার জন্য। তো এরকম বিভিন্ন কাজে আমরা একটি যন্ত্রকে ব্যবহার করতে পারি, যেটি কিনা ব্যতিক্রম ব্যবহার কিংবা আজব ব্যবহার বলতে পারি আমরা। তো এই কোষ, মানে যন্ত্রপাতি প্রোটিন দ্বারা তৈরি কোষরড গুলো ব্যবহারটাও অনেকটা এইরকমই হয়েছে। সেগুলো আহ, আদৌ বলতে আহ, সেই গাঠনিক প্রোটিনের কাজ করার জন্য আদৌ তৈরি হয়নি, তবে সেগুলো আর কি ব্যতিক্রম ভাবে এই ধরনের কাজ করছে। তো এটি মূলত যে প্রথম দিকের যে গল্প হস্তির অন্ধ দর্শন, এটির সাথে এই গল্পটির একটি মিল পাওয়া যায়। কারণ এই বিজ্ঞানীরা মূলত বলতে গেলে একটি অণুবীক্ষণ যন্ত্রের নিচে থেকেই এই যাবতীয় জিনিসপত্র বের করে আনলেন। তো এটি হচ্ছে এই দুটি গল্পের মিল এবং এই পাঠটির মূল বিষয়বস্তু। এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে। এছাড়াও ডিএনএ দ্বারা প্যাকেট তৈরি হয়, এটি আমরা অনেকে হয়তো জানি না। ডিএনএ না, সরি, আরএনএ দিয়ে আমাদের এক ধরনের প্যাকেট তৈরি হয়। তো এটি কিভাবে হয়, এটির ব্যাখ্যা হচ্ছে কি, নর্মালি যেই ক্রোমোজোম আমাদের পুরুষ এবং নারীদেরকে পৃথক করে, সেটি হচ্ছে ওয়াই ক্রোমোজোম। আমরা অনেকে যারা জীববিজ্ঞান পড়েছি তারা এই বিষয়ে জানি। এই ওয়াই ক্রোমোজোম পুরুষ দেহে একটি থাকে, এক্স ও ওয়াই ক্রোমোজোম, আর নারী দেহে এই ওয়াই ক্রোমোজোম থাকে না, এর পরিবর্তে এক্স ক্রোমোজোমের একটি ডুপ্লিকেট কপি থাকে। তো সেই হিসাবে নারীদের দেহে এক্স ক্রোমোজোমের দ্বিগুণ, পুরুষদের তুলনায় দ্বিগুণ থাকার কথা, মানে গুরুত্ব থাকার কথা, প্রভাব থাকার কথা, কিন্তু সেটি থাকে না। কারণ এই মূলত এই এক্স ক্রোমোজোম, মানে যেটা ডুপ্লিকেট এক্স ক্রোমোজোম, সেটিকে সেই কোষের আরএনএ, মানে বেশ কয়েকটি আরএনএ মিলে সেটিকে বলতে গেলে প্যাকেজিং করে রাখে। তো এই কোষের মধ্যে এই ঘটনাটা প্রায় ঘটে, এবং মেয়েদের দেহে এই ঘটনাটা সবসময়ই ঘটে, যেহেতু তাদের একটি ডুপ্লিকেট এক্স ক্রোমোজোম রয়েছে। তো এর পরের অধ্যায়ের কাহিনী হচ্ছে তদন্ত। বিজ্ঞানীরা মূলত এক ধরনের তদন্তকারী, অর্থাৎ ডিটেকটিভই বলা যায়। লেখকও এই বিষয়ে সহমত প্রকাশ করেছেন। কারণ সরি কারণ বিজ্ঞানীরা মূলত মানে মাইক্রোসফট, তার সরি মাইক্রোসফট না, মাইক্রোস্কোপের নিচেই
নিচেই দেখা যায় একটি জীবাণু থেকে নানান ধরনের আজব আজব তথ্য বের করে, যেগুলো কিনা আমরা সাধারণ চোখে কখনো দেখিও না, এবং এগুলো দেখেই নর্মালি আমাদের মুখ হা হয়ে যায়। তো যেমনটা অনেকটা সিআইডিরা করেন, তারা সাধারণ মানুষের একটা কোথায় খুন হয়েছে সেখানে ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি দিয়ে দেখা যায় আসামিকে বের করেন। তো এইভাবে মূলত বিজ্ঞানীরাও তদন্ত করেন। তো এই কারণে বিজ্ঞানীদেরকে তদন্তকারী বলা লেখক বলেছেন, এবং এই তদন্তকারীদের তদন্ত সম্পর্কেই কয়েকটি ঘটনা বলেছেন। তো প্রথমে একটি ছোট গল্প রয়েছে, গিরগিটির শিং পাওয়ার গল্প। তো গিরগিটি তো নর্মালি গিরগিটি আমরা অনেকেই দেখেছি তাদের কোনো শিং থাকে না, তবে দক্ষিণ আমেরিকার এক ধরনের বিশেষ প্রজাতির গিরগিটি রয়েছে যাদের কিনা শিং গজায়, পিঠের দিকে শিং গজায় একটু। তো এই পিঠের দিকে শিং গজানোর মূল উদ্দেশ্যটা কি, অর্থাৎ এই মূল কারণটা কি, এই শিং দিয়ে তারা করে এটা কি, এগুলো বিজ্ঞানীরা একটু গবেষণা করে দেখার চেষ্টা করলেন। তো তারা দেখলেন কি, যে গিরগিটিদের সাথে চড়ুই পাখির একটি শত্রুতা রয়েছে। আম, তারা এটি মূলত বেজি সাপের শত্রুতার মতোই কিছুটা, যে গিরগিটিরা মূলত বেজিদের বেজিদের সাথে শত্রুতা পোষণ করে, কারণ চড়ুই পাখি দেখা যায় তাদের শিকার করার জন্য প্রায় মধ্যে বিভিন্ন ধরনের কাটা গাছ থেকে কাটা নিয়ে সেগুলো গিরগিটিদের গলায় কিংবা শরীরে আহ কি বলি গেঁথে দেয়। তো তারা দেখলেন, মানে বিজ্ঞানীরা দেখলেন কি, যে যে সমস্ত গিরগিটি এই চড়ুই পাখির কাটার খোঁচা খেয়ে মারা গেল, তো সেই সমস্ত গিরগিটির মধ্যে অধিকাংশরই, অর্থাৎ 90%-এরই দেখা গেল শিং নেই। আবার যারা বেঁচে গেছে তাদের মধ্যেও অধিকাংশরই, অর্থাৎ বেশিরভাগেরই শিং আছে। তো এটার মাধ্যমে বোঝা গেল কি, যে গিরগিটিদের যে ওই শিং ছিল, সেই শিংটি মূলত তাদেরকে এই চড়ুই পাখির কাটার খোঁচা থেকে বাঁচায়, কারণ এটি তাদের একটি হিসেবে কাজ করে, প্রতিরক্ষা অস্ত্র হিসেবে কাজ করে। এর পরের অধ্যায়ের নাম হচ্ছে প্রজাতির সংজ্ঞা। আদৌ আমি প্রজাতির সংজ্ঞাটি এই বইটি পড়ার আগে কখনো পড়িনি। তো ট্রেডিশনাল যে জীববিজ্ঞানের বই, এখানে মূলত বলা হয় কি, যে যদি দুটি প্রাণী নিজেদের মধ্যে যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে, তবে তারা একটি প্রজাতিতে গণ্য হবে। তো একটি প্রজাতিতে গণ্য হবে। তো এই হিসাবে নর্মালি আমরা আমাদের আশেপাশে যে সমস্ত প্রাণী দেখি, ইভেন আমরা সবাই আলাদা আলাদা প্রজাতি, কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে কি, যে আমাদের না দেখা অনেক জীবাণু, এগুলো এগুলো তাইলে প্রজাতির কাতারে পড়ে না, কারণ তারা তো যৌন প্রজননের মাধ্যমে নিজেদের বংশবৃদ্ধি করে না। তারা দেখা যায় তাদের বংশবৃদ্ধির নামটা আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, তারা মূলত যৌন প্রজননের মাধ্যমে নিজেদের বংশবৃদ্ধি করে না। এই হিসেবে সংজ্ঞানুসারে তারা মূলত প্রজাতির মধ্যে পড়ে না। কিন্তু লেখক এখানে এই বিষয়টিকেই বিভিন্নভাবে বিশ্লেষণ করার মাধ্যমে তারা একটি ইয়াতে আসলেন। তিনি একটি নির্দিষ্ট সংজ্ঞার মধ্যে আসলেন, যে দুটি জীব যদি নিজেদের মধ্যে জিন আদান প্রদান করতে পারে, তবে তারা একটি প্রজাতি হিসেবে গণ্য হবে। এখন এটি যৌন প্রজননের মাধ্যমেও হতে পারে, আবার অন্য কোনো মাধ্যমেও হতে পারে, যেমনটি কিনা জীবাণুর ক্ষেত্রে দেখা যায়। এর পরের অধ্যায়টি সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এই বইয়ের, সেটির নাম হচ্ছে যে 12টা কারণে এই মহামারীটা লাগলো। এখানে মূলত করোনা মহামারীটা লাগলো। এই করোনা ভাইরাস প্রকৃতপক্ষে আমরা অনেকেই বলে থাকি যে এটি ল্যাব থেকে তৈরি করা হয়েছে, মানুষ এটিকে কৃত্রিম ভাবে তৈরি করে মানে পৃথিবীতে অশান্তি সৃষ্টির জন্য পাঠিয়েছে। এটি মূলত লেখক এই বিষয়ে সত্যিকার অর্থে কোনো ইয়া দেননি যে এটি আদৌ ওইভাবে তৈরি হয়েছে কিনা, তবে লেখক এখানে মূল ঘটনাটি বিশ্লেষণ করেছেন। সেটি হচ্ছে যে 12টা অক্ষরের জন্য মহামারীটা বাঁধলো। জিনোম সিকোয়েন্সির কথা আমি বলেছি। তো এই করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিতে দেখা গেল কি, যে
করোনা ভাইরাসে আরো অনেক জাত রয়েছে, যেটি কিনা আমি এটাই সায়েন্সের প্রথম খণ্ডে আমি এটা সম্পর্কে পড়েছি যে এই করোনা ভাইরাসেরও অনেক ধরনের রয়েছে, জাত রয়েছে, এবং সেগুলো এই 2019 সালেরও আগে থেকেই সেগুলো পৃথিবীতে ছিল, বিভিন্ন ধরনের মহামারী করেছে। তবে সেটি করোনা ভাইরাস, মানে যেটি নতুন করোনা ভাইরাস, সেটি হচ্ছে সব থেকে শক্তিশালী এবং সব থেকে ভয়াবহ ছিল। তো এই নতুন করোনা ভাইরাসে দেখা গেল 12টি মানে জিনোম সিকোয়েন্সিতে 12টি অক্ষর অন্যান্য করোনা ভাইরাসের থেকে আলাদা। তো এর থেকে নোবেল জয়ী এক বিজ্ঞানী নাম বাল্টিমোর, তিনি একটি সিদ্ধান্ত নিলেন যে এটি মানুষের তৈরি, অর্থাৎ যেহেতু এখানে একটি ব্যতিক্রম রয়েছে, তাই এটি প্রাকৃতিকভাবে আসতে পারে না, এটি মানুষের তৈরি। তো এই মানুষের তৈরি হওয়ার পিছনে আরো একটি কারণ তিনি দেখিয়েছেন, সেটি হচ্ছে এই আমরা যারা করোনা ভাইরাসের ছবিটি দেখেছি তারা হয়তো দেখেছি যে সেটি আসলে একটি বলের মতো, বলের উপরে কিছু লাল লাল রঙের গজালের মতো কিংবা শিঙের মতো। যাই হোক, মূলত এটি হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা করোনা ভাইরাসের গঠন। তো বিজ্ঞানীরা দেখলেন কি যে সেই লাল আকৃতির গজাল, এটি একটি হ্যাক, সেটি হচ্ছে কি এই গজালটির নাম, ইংরেজি নাম হচ্ছে স্পাইক অর্থাৎ গজালি, তো মানে বৈজ্ঞানিক নাম যেটি। তো এই গজাল এবং সেই গোল বলের মতো জিনিসটা করোনা ভাইরাসের দেহে, এই দুটি জিনিসের মাঝখানে দেখা গেল একটি ফিতা রয়েছে, এটি ফিতার মতো জিনিস রয়েছে, যেটি কিনা করোনা ভাইরাসের অন্যান্য যে ভেরিয়েশন সেগুলোর মধ্যে নেই। তো এই এই জিনিসটাই মূলত সেই 12টা এক্সট্রা ক্রোমোজোমের কারণে ঘটে, মানে জিনোম সিকোয়েন্সিতে 12টা এক্সট্রা অক্ষরের কারণে ঘটে। তো এই কারণে বিজ্ঞানী বাল্টিমোর এই সিদ্ধান্ত নেন যে এটি মানুষের তৈরি। তো এখন এই যে এই বইয়ের লেখক, তিনি এই বিষয়টিকে ভুল প্রমাণিত করেন যে এই মূলত এই করোনা ভাইরাসের আগের যে ভেরিয়েশন সেগুলোর মধ্যে যে এই 12টি অক্ষর ছিল না, এই তথ্যটাই ভুল। কারণ সেখানে অলরেডি অনেক ধরনের ছিল। উদাহরণ হিসেবে ভিয়েতনামে একবার করোনা মহামারী হয়েছিল, সেখানেও এই ধরনের এই 12টি এক্সট্রা থাকতো, 12টি নয়, বলতে গেলে এইরকমই কিছু এক্সট্রা ব্যতিক্রম থাকতো। তো এ কারণে এইরকম ব্যতিক্রম থাকা নতুন কোনো কিছু নয়। এর পরের অধ্যায়ে মূলত এই করোনা ভাইরাসটি আসলে ল্যাব থেকে এসেছে কিনা সেটির বিষয়ে এই লেখক একটু ডিপ ডাইভিং করেছেন। লেখক মূলত বিভিন্ন ধরনের উপমা দিয়ে, বিভিন্ন ধরনের মাধ্যমে বিভিন্ন প্রসঙ্গান্তরের মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হন যে করোনা ভাইরাস ল্যাব থেকেও আসতে পারে, আবার যে চীনের আমরা জানি অনেকগুলো কারণই হতে পারে, যে সেখানকার মানুষ অনেক উদ্ভট কাজকর্ম করে থাকে, উদ্ভট খাবার খেয়ে থাকে, দেখা যায় বনরুই, তারপর বাদুর, এদেরকে তারা দেখা যায় উদ্ভট ভাবে খেয়ে থাকে। তো এই কারণে মূলত করোনা ভাইরাস ছড়াতে পারে। তো করোনা ভাইরাস ছড়ানোর জন্য আসলে মূল কারণ কি সেটা লেখক উল্লেখ করেননি, তবে লেখক শেষের দিকে বলেছেন যে এটি ল্যাব থেকে যদি নাও ছড়ায় তবুও ছড়াতে পারত। এ কারণে আমাদেরকে সচেতন থাকা উচিত এবং এই যাবতীয় ল্যাবের কাজে সবসময় সচেতন থাকা উচিত। তো এটি হচ্ছে এই তদন্ত অধ্যায়ের বিষয়বস্তু। এর পরের যে অধ্যায় সেটির নাম হচ্ছে যাপিত জীবন। জুতা এরপর পরের প্রথম পার্টটির নাম হচ্ছে জুতা আবিষ্কার। রবীন্দ্রনাথের একটি কবিতায় আমি পড়েছিলাম জুতা আবিষ্কার, সেটির অনেকে হয়তো পড়েছেন, কিন্তু আদৌ এই পার্টটির সাথে তার কোনো সম্পর্ক নেই। কারণ জুতা বলতে গেলে এখানে জুতার দ্বারা আবিষ্কার যদি শিরোনাম দেওয়া হতো সেটি মূলত ভালো হতো আমার মতে। তবে যাই হোক, কাহিনীটা আমি বলতেছি। ক্যাম্পাইলো ব্যাকটেরিয়া মূলত একটি ডায়রিয়া রোগটির একটি ধরন, একটি ব্যাকটেরিয়া, যেটি কিনা নর্মালি পানিতেও পাওয়া যায়, স্থলেও পাওয়া যায়। তো
ইংল্যান্ডের বিজ্ঞানীরা এই ব্যাকটেরিয়াটি স্থলে কতটুকু পরিমাণে রয়েছে এবং কোথায় কোথায় এটির পরিমাণ বেশি সেটি নির্ণয় করার জন্য তারা একটি সুন্দর পরিকল্পনা করলেন। তারা করলেন কি, যে সমস্ত ব্যক্তি অর্থাৎ স্থানীয় মানুষ, নাগরিক, তারা আম, তারা যারা সকালবেলা হাঁটতে বের হয়, অনেকেরই এটা অভ্যাস সকালবেলা একটু হাঁটা চলা করা। তো তাদেরকে বিজ্ঞানীরা করলেন কি, যে এক ধরনের বিশেষ জুতা পরালেন, যেই জুতার যে সোল সেটি মূলত জীবাণুদেরকে ইয়া করে, মানে ধরে রাখে। তো এই বিশেষ জুতাটি পরে মূলত নাগরিকদের তারা চলাচল করতে বললেন। তো নাগরিকরা সেই অনুযায়ী কাজ করলো। এভাবে কয়েকদিন তারা চলাচল করলো সেই নির্দিষ্ট জুতো দিয়ে। এরপর সেই জুতোর যে জীবাণু সেই জুতোর সোলের মধ্যে লাগলো, সেই জুতোগুলো বিজ্ঞানীরা গবেষণা করলেন এবং একই সাথে সেই জুতোগুলো পরে সেই নাগরিকরা কোথায় কোথায় গিয়েছে সেগুলোরও একটি রেকর্ড করে রাখলেন। তো এরপর তারা বের করলেন কি, যে মূলত এই ক্যাম্পাইলো ব্যাকটেরিয়া এটি স্থলভাগে রয়েছে, তবে সব জায়গায় এটি সমানভাবে নেই। যে সমস্ত জায়গায় পাখিদের আনাগোনা বেশি সেখানেই মূলত এই জীবাণুর পরিমাণটা বেশি। তো এটার মূল বিষয় হচ্ছে কি, যে সামান্য একটা জুতার মাধ্যমেই তারা মূলত বিজ্ঞানীরা এই পুরো গবেষণাটা করলো। তো এটি হচ্ছে মূলত জুতার দ্বারা আবিষ্কার। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীদের পাশাপাশি সাধারণ মানুষদেরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যদি তাদেরকে একটি ভূমিকার দেওয়ার সুযোগ দেওয়া হয়। তো এরপর আরেকটা পার্টের নাম হচ্ছে কৌটার ভেতর অদৃশ্য পোকা। এই ঘটনাটি আদৌ আমি কখনো সম্মুখীন হইনি, তবে যারা হয়েছেন তারা হয়তো বলতে পারবেন যে অনেক সময় দেখা যায় কি, একটি কৌটোর ভেতর যদি আমরা একটু একটু খাবার রাখি, একদম রিফ্রেশ অবস্থায়, কোনো ধরনের পোকামাকড় ছাড়াই কোনো খাবার রাখি, তবে দেখা যায় কিছুদিন পর হঠাৎ করে পোকা ধরে যায়। ইভেন যদিও আমরা যদি কৌটোটি ভালোভাবে টাইট দিয়ে রাখি, তবুও সেটি দেখা যায় পোকা ধরে যায় কোনো না কোনো ভাবে। তো এটা কিভাবে হয়? তো এরিস্টটলকেও এ ধরনের প্রশ্ন করা হয়েছিল, যে সমুদ্র থেকে ফেলে দেওয়া সেই বিশেষ ধরনের বিশেষ ধরনের না, কৌটোগুলো, নর্মালি খাবারের যে কৌটোগুলো, সে বাক্স, এগুলো সমুদ্র থেকে ফেলে দেওয়ার পর কিছুদিন পর দেখা যায় সেখানে ঝিনুক বাসা বাঁধে। ইভেন সেই কৌটোগুলো খোলাও হয়নি কখনো, কিন্তু ভিতরে কিছু ঝিনুক বাসা বেঁধে আছে। তো এটির পিছনে কারণটি কি? তো এরিস্টটল তখন বললেন যে যেহেতু ঝিনুক সেখানে আগে থেকে ছিল না এবং সেই জায়গাটি পুরোপুরি শূন্য ছিল, তাই এ থেকে তিনি এই সিদ্ধান্ত নিলেন কি, যে সেই কৌটোর ভিতরে যা ছিল, অর্থাৎ যে খাবার ছিল কিংবা যেটাই ছিল, সেটি থেকেই ঝিনুকটি উৎপন্ন হয়েছে। এরকম তো বিভিন্ন ধরনের কথা প্রচলিত রয়েছে, এরিস্টটলের কথাই লেখক এখানে বলেছেন। তো এই এই কথাটি আদৌ সত্য কিনা সেটি মূলত বর্তমান বিজ্ঞান বলছে এটি মূলত ভুল একটি তত্ত্ব। কারণ নর্মালি সেই কৌটোর কথাই যদি বলি, তো সেই কৌটোর মধ্যে যখন আমরা খাবারটি রাখি, তখনই সেখানে কিছু ছোট আকৃতি, যেগুলো কিনা আমাদের চোখে পড়ে না, সেই রকম আকৃতির কিছু পোকামাকড়ের জীবাণু কিংবা এই টাইপ কোনো কিছু ঢুকে পড়ে এবং সেটি তখন ওই বড় হয়ে পরে যখন আমরা কয়েকদিন পর সেই কৌটোটি খুলি, সেখানে আমরা একটি বড় আকৃতির পোকা দেখতে পাই। তো মানে বড় আকৃতির বলতে কি, ছোট আকৃতিরই, কিন্তু এই পূর্বের আকৃতির তুলনায় বড়। তো এইরকমই এখানে মূল বিষয়টা হচ্ছে কি, যে বিজ্ঞানীরা মাঝে মধ্যেই তাদের গবেষণার যে রিসোর্স, অর্থাৎ উপাদান উপকরণ, এগুলো কম থাকার কারণে কোনো বিষয়ে ঠিকমতো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না কিংবা অনেক ভুল করেন। তো আমাদের তাই বলে তাদেরকে করা ঠিক না, মানে সেই কথাটিকে ভুল বলে আখ্যায়িত করা ঠিক না, বরং তাদের মতামতটিকেও শ্রদ্ধা করা দরকার। এই ঘটনার আরেকটি উদাহরণ হচ্ছে আহ উত্তর আমেরিকার এক্সিমো নামে একটি জাতি রয়েছে, মানে উপজাতি রয়েছে। সেই উপজাতিরা মনে করত
আকাশে যে আলোকোৎসটা হয়, অর্থাৎ যেটা কিনা আমরা অরোরা গলিয়ালেস কিংবা এই টাইপ কোনো কিছু একটা নাম আমরা দিয়েছি, যে দেখা যায় শীত প্রধান দেশের মধ্যে দেখা যায় শীতকালে আকাশের মধ্যে কিছু রঙিন আলোর খেলা দেখা যায়। তো এটিকে সেখানকার এক্সিমো উপজাতিরা সেটি সেটিকে হরিণ বলে আখ্যায়িত করে, যে আকাশে কিছু হরিণ দেবদেবী রয়েছে, সেগুলোর নড়াচড়াতেই মূলত এই আলোর খেলা হয় আকাশে। তো এটির পিছন এই ঘটনাটি যদিও আমাদের বর্তমান বিজ্ঞানীদের কাছে একেবারে পুরোপুরি অযৌক্তিক একটি কথা, তবে আমাদেরকে তবুও সেই এক্সিমো উপজাতির এই চিন্তাকে সম্মান করা উচিত, কারণ তারা একটি চিন্তা দাঁড় করিয়েছেন, যদিও তাদের রিসোর্স নেই জন্য তারা এটিকে ঠিকমতো ব্যাখ্যা করতে পারেনি, তবে একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। এ কারণে আমাদেরকে তাদের সম্মান করা উচিত, তাদের মতামতকেও সম্মান করা উচিত। তো শেষ অধ্যায় এটি এই বইয়ের, মানে ইন্টারেস্টিং অধ্যায়গুলোর শেষ অধ্যায়, সেটির নাম হচ্ছে বিজ্ঞান ছাত্রদের কেন সাহিত্য পড়া উচিত। তো শুরুতেই লেখক একটি বইয়ের নাম বলেছেন, সেটি হচ্ছে অরওয়েলের লেখা 1984, অর্থাৎ অরওয়েল নামে একজন ব্রিটিশ লেখক, তার লেখা 1984 নামে একটি বই। তো এই বইটি অর্থাৎ এই 1984 বইটি মূল বিষয়বস্তু হচ্ছে 1984 সালে লেখকের কল্পিত ইংল্যান্ড, সেই ইংল্যান্ডে স্বৈরাচার এতটাই বেড়ে গিয়েছিল যে মানুষ নিজের পছন্দ মতো জামা কাপড়টা পর্যন্ত পরতে পারছিল না। এই এই যে এটি এই ধরনের অবস্থাকে, অর্থাৎ এই স্বৈরাচারের এই ধরনের অবস্থাকে অনেকে অরওয়েলিয়ান অবস্থাও বলে থাকে, অরওয়েলিয়ান কন্ডিশনও বলে থাকে। তো এই অরওয়েলিয়ান কন্ডিশনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি, যে স্বৈরাচারীরা করেন কি, যে যেন জনগণ যেন তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে কিংবা স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে না পারে, এই কারণে তারা ভাষাটিকেই ছোট করে দেয়, অর্থাৎ ভাষাটিকে তারা মানে একটি সীমিত গণ্ডির মধ্যে রেখে দেয়। যেমন ধরুন তারা করে কি, সরকারের বিরুদ্ধে স্বাধীনভাবে কথা বলা, এরপর কি বলি নিজের ইচ্ছা মতো পোশাক পরিচ্ছদ পরা, এরপর নিজের পছন্দ মতো খাবার খাওয়া, এগুলোকে তারা একটি একটি নির্দিষ্ট নামের মধ্যে নিয়ে আসে, একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের মধ্যে নিয়ে আসে, সেটিকে তারা নাম দেয় খারাপ কাজ কিংবা এই টাইপ একটি তো এখন আপনি যেটাই করুন সেটিরই নাম হবে খারাপ কাজ। এখন আর সেটির একটি মাত্র শাস্তি হবে, সেটি হচ্ছে মৃত্যুদণ্ড। এই বিষয়টিকে মানে যারা একটু এই বিষয়ে এক্সপার্ট তারা হয়তো ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন। তো আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছি, যে মানুষের বুঝ জ্ঞানের ক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এটি একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে, আফ্রিকার একটি উপজাতি